নমস্কার বন্ধুরা, মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও ভালো আছি। চলে এসেছি আমার প্রবাসের জীবনে আরেকটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমেরিকাতে আমাদের দেশের মতো অত টাটকা মাছ পাওয়া যায় না। কারণ এখানে আমাদের দেশের মতো এত বাজার হাটও বসে না, আর দোকানপাটও অনেক দূরে দূরে। সেজন্য এখানে মাছ পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। আর যদিও বা মাছ পাওয়া যায় সেগুলো সমস্ত কিছুই সামুদ্রিক মাছ, যেটা আমরা কেউই খেতে খুব একটা পছন্দ করি না। আর আমেরিকায় আসার পর থেকে আমাদের একদমই মাছ খেয়ে ওঠা হয়নি। আর বাঙালি হয়ে মাছ খাবো না সেটা কি হয় বলুন তো? সেজন্য আজকে বেরিয়ে পড়েছিলাম একটা ইন্ডিয়ান গ্রসারি শপ থেকে মাছ আনতে। প্রায় 30 থেকে 35 মিনিট ড্রাইভ করে সেখানে গেছিলাম মাছ কিনতে। যেহেতু দিনটি ছিল ছুটির দিন, সেজন্য সকালে উঠে আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম, তারপরে সকলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাছ আনতে যাওয়ার জন্য। আমাদের বাড়ির কাছাকাছিও কিন্তু একটা ইন্ডিয়ান গ্রসারি শপ রয়েছে, তবে ওখানে মাছ পাওয়া যায় না, শুধুমাত্র চিকেন মাটন এগুলোই পাওয়া যায়। তাই জন্য আমাদের এত দূরে ড্রাইভ করে মাছ আনতে যাওয়ার প্রয়োজন পড়ল। আর এখানে ওয়ালমার্ট, টার্গেট, স্যামস ক্লাব এসব আরও দোকানে মাছ কিনতেও পাওয়া যায়, কিন্তু সেই সব মাছ আমার একদমই পছন্দ না। এক তো সেগুলো সামুদ্রিক মাছ, আর দ্বিতীয়ত সবই ফ্রোজেন। আর আমার বরাবরই ফ্রোজেন মাছ একদমই পছন্দ না। আমাদের দেশ হলে মাছ কিনতে যাওয়ার জন্য বাজার পর্যন্ত যাওয়া লাগতো না, সকাল সকাল ঘুম থেকে উঠেই মাছ আলার হাঁক শুনতে পাওয়া যেত। তবে কি, এখন আর কিছু উপায় নেই, সেজন্য ফ্রোজেনে আমাদের ভরসা। আর আমেরিকায় আসার পর থেকে ফ্রোজেন জিনিস দেখে দেখে এখন প্রায় অভ্যস্ত হয়ে গেছে। তবে এখন ফ্রোজেন ছাড়া আর তো কোনো উপায় নেই। তবে এখন যেটা আনতে যাচ্ছি সেটা কোনো সামুদ্রিক মাছ না, এটাই ভরসা। এখন আনতে যাচ্ছি ইলিশ মাছ। দেখি আর তার সাথে কি মাছ পাওয়া যায়। তো যাই হোক, আমরা মাছ কিনতে যাওয়ার আগে প্রথমে আসলাম গ্যাস স্টেশনে গ্যাস ভরার জন্য। এখানে কিন্তু সবকিছু নিজেকে করে নিতে হয়। যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আপনি ভেতরে গিয়ে কোনো লোককে ডেকে নিয়ে আসতে পারেন। তো চলুন, আমরা বেরিয়ে পড়েছি। আমরা মেন রাস্তায় উঠে পড়েছি। এখন আর ওই 25 মিনিটের মতো লাগবে যেতে। চলুন, আমরা প্রায় পৌঁছে গেছি। আর মাত্র 2 মিনিটের মতো সময় দেখাচ্ছে ম্যাপে। এই রাস্তাটার বাদিকে ঘুরে আরেকটু গেলেই আমরা পৌঁছে যাব। এই যে আমরা পৌঁছে গেছি পিএনপি এশিয়ান ফুডস অ্যান্ড গ্রসারি শপে। আমার এখানে আস্তে আস্তে জানেন তো মনে হচ্ছিল কলকাতায় কোথায় আমাদের 2 মিনিটও পথ হাঁটতে হয় না মাছ কিনতে যাওয়ার জন্য। আর সেখানে আমরা 30 মিনিট এত বড় রাস্তাটা অতিক্রম করে আসলাম শুধুমাত্র মাছ খাবো বলে। ব্যাপারটা ভাবছিলাম আর মনে মনে খুবই হাস্যকর লাগছিল। আমরা যেহেতু বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে ইলিশ মাছ নেব, সেহেতু প্রথমেই কাউন্টারে এসে আমরা ইলিশ মাছই দেখাতে বললাম। কি সুন্দর লাগছে দেখে ইলিশ মাছগুলো দেখুন। অবশ্য আমি কলকাতা থেকে এখানে আসার আগে কলকাতায় অনেকবারই ইলিশ মাছটা খেয়ে এসেছিলাম, ও তো এটা পাইনি। সেই জন্য ও আগে প্রথমেই ভেবে এসেছিল যে আজকে ইলিশ মাছটাই নেবে। এটা কত পড়ছে? এটা $7 মতো পড়বে, 12 ইয়ার্স। 12 years, 7। চলুন, আমাদের মাছ ওজন করা হয়ে গেছে আর আমরা কাটতেও বলে দিয়েছি। আমাদের ওই $30 মতো পড়লো ইলিশ মাছটা, ভারতীয় মুদ্রায় প্রায় 2400 টাকার মতো। আর সাথে নিলাম একটা রুই মাছের প্যাকেট, ওটা কিন্তু ফ্রোজেনই, কিন্তু কাটা রয়েছে। ওটা আমাদের পড়লো $7, ওই ভারতীয় মুদ্রায় 550 টাকার একটু বেশি। ইয়েস ইয়েস, ওকে। মাছ কাটার আগে ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমি এই ভিডিওটা করতে পারি কিনা, তো উনি রাজি হওয়াতে আমি ভিডিওটা করে নিলাম, যাতে আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারি এখানে কিভাবে মাছ কাটা হয়। Just for this one fish. Yeah. দেখুন, এখানে প্রচুর রকমের মাছ রয়েছে।
প্যাকেটে কি কি মাছ রয়েছে সবকিছু ভালো করে দেখে উঠতে পারিনি, একটু তাড়া ছিল বটে, কারণ আমরা মাছ কিনেই বাড়িতে রওনা দিয়েছিলাম। এখানে এমনি মাছের পাশাপাশি ম্যারিনেশন করা অনেক প্যাকেজিং মাছও এখানে পাওয়া যায়। এগুলোর পাশাপাশি বিভিন্ন রকমের সবজি, ডাল, চাল আর বিভিন্ন রকমের মশলাপাতি, এগুলো সমস্ত কিছু এই গ্রসারি শপে ছিল। তবে আজকে তো আমাদের শুধু মাছ ছাড়া আর কিছু নেওয়ার নেই, তাই জন্য এখান থেকে আর কিছু নিলাম না, শুধু মাছটা কিনে বেরিয়ে গেলাম। তবে সব আমরা দেখে উঠতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল বলে। আরেকদিন আসবো, ভালো করে দেখবো আর আপনাদের সামনেও তুলে ধরবো। চলুন, আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ির পথে। আমাদের যেতে আবার 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগবে। সামনে দেখুন, এক ঝাঁক পায়রা কি সুন্দর আকাশে উড়ে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, তাই আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে নিলাম। এখন দুপুর প্রায় 1টা মতো বাজে, চলে এসেছি বাড়িতে। এই যে এই রুই মাছের প্যাকেটটা কিনেছি, আর এই যে ইলিশ মাছটা কিনেছি, এই যে প্যাকেটে করে দিয়েছে। তো এখন আমি ইলিশ মাছটাই রান্না করব, ইচ্ছা আছে সর্ষে ইলিশ বানাবো, তবে আমার কাছে সেরকম স্টিলের টিফিন বক্স নেই, সেই জন্য আজকে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা বানাবো ঠিক করেছি। ততক্ষণে আমার হাজব্যান্ড গেছে বাচ্চাগুলোকে একটু পার্কে খেলিয়ে নিয়ে আসার জন্য। এই পার্কটা জানেন তো এতটাই সুন্দর যে আপনার যদি কোথাও নাও যাওয়ার থাকে সারাদিনে, আপনি একটুখানি এই পার্কের চারিদিকটা ঘুরে আসবেন, মনটা একদম ফ্রেশ আর ফুরফুরে হয়ে যাবে। আর সত্যি কথা বলতে, যখনই হাতে সময় পাই ছোট মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি পার্কে ঘুরে বেড়ানোর জন্য। আর রোদ উঠলে তো পার্কের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। একদিন আপনাদেরও ভিডিও করে দেখাবো পার্কের চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগে রোদ উঠলে। ছেড়ে দাও, একা একাই আসবে, ছেড়ে দাও। আচ্ছা দেখো গুড়গুড়ি, কোথায় যাবি? Come this way. Come here, come here. হুম। Come here, mama. মাছটা কিনে নিয়ে আসার সময় একদমই খেয়াল করে দেখিনি যে মাছের আঁশ ছাড়ানো ছিল না, তাই এই আঁশ ছাড়াতে ছাড়াতে অনেকটাই সময় চলে গেল। এই যে দেখুন মাছের পিসগুলো কি সুন্দর বড় বড় দেখতে লাগছে, বেশ ভালোই হবে হয়তো খেতে। এই যে মাছগুলো সব ধুয়ে নিয়েছি, আজকে সব কটা পিস বানাবো না, কয়েকটা পিস বানাবো। চলুন রান্নাটা চাপিয়ে দিই। চলুন, কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, এবার সর্ষের তেলটা গরমও হয়ে গেছে, এক এক করে ইলিশ মাছগুলো ভেজে তুলবো। ইচ্ছা ছিল তো ভাপা ইলিশ করব সর্ষে বাটা দিয়ে, কিন্তু আমার কাছে টিফিন বক্স ছিল না, সেজন্য ইলিশ মাছগুলোকে ভেজেই সর্ষে বাটা দিয়ে বানাবো কালো জিরে ফোড়ন দিয়ে। আর ছোটো মেয়ের জন্য একটা ইলিশ মাছ ভাজা উঠিয়ে রাখবো, কারণ ও তো সর্ষে বাটা দিয়ে আর ভাত খেতে পারবে না, সেজন্য ফ্রিজে ডাল আছে, গরম করে ওকে মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো। এবার মিক্সারে এই ছোটো মশলা বাটার বাটিটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে 6 থেকে 7 চামচের মতো সর্ষে দিয়ে ওটাকে পেস্ট করে নেব। এবার সর্ষেটা পেস্ট করে নেওয়ার পরে একটা ছোট আলাদা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে টক দই, হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো একসাথে ফেটিয়ে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম, আর ওই টক দইয়ের মিশ্রণটাকে ঢেলে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ফুটতে দিলাম। 2 মিনিট মিশ্রণটাকে নাড়াচাড়া করার পরে যখন কাঁচা গন্ধটা ছেড়ে দিয়েছিল, ওর মধ্যে আমি নুন যোগ করেছিলাম আর 7-8টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম, সাথে জল দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ফুটতে দিয়েছিলাম ঝোলটাকে।
কিছুদিন আগে যখন গ্রসারি করতে গেছিলাম তখন এই রয়্যালের বাসমতি রাইসটা কিনে নিয়ে এসেছিলাম। এটার দাম প্রায় ওই $20 মতো পড়েছিল। এতদিন খোলা হয়ে ওঠেনি, তো আজকে যেহেতু সর্ষে ইলিশ বানাচ্ছি সেই জন্য আজকেই বাসমতি রাইসটা বানাবো। আমাদের বাড়িতে ভাতের থেকে রুটির পরিমাণটা একটু বেশি পরিমাণে হয়, তাই চালটা আমাদের একটু কমই লাগে। তাই রাইস কুকারের মধ্যে 1.5 কাপের মতো চাল দিলাম, ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে রাইস কুকারের মধ্যে বসিয়ে দিলাম ভাত হওয়ার জন্য। এই রাইস কুকারের মধ্যে ভাত করা কিন্তু খুবই সহজ ব্যাপার। শুধু পরিমাণ মতো জল দিয়ে দিলেই আর কুক বাটনটাকে প্রেস করে দিলেই আপনার ভাত রেডি হয়ে যাবে। আর যদি আপনি পরে ভাতটাকে আবার গরম করতে চান তাহলে এই ওয়ার্ম বাটনটাকে প্রেস করে দিলে আপনার ভাত আবার নিজের থেকে গরম হতে শুরু করবে। এদিকে সর্ষে ইলিশের ঝোলটা ভালো মতোই ফুটে উঠেছে। এবার এক এক করে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব আর কিছুক্ষণ আবারও ফুটতে দিয়ে দেব। চলুন, রান্না প্রায় আমার রেডি। খাবার বেড়েও নিয়েছি প্লেটের মধ্যে। এদিকে রান্না সারতে সারতে আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। যেহেতু আজকে মাছও কিনতে গেছিলাম, এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবার রান্নাও করতে হলো, অনেকটাই বেলা হয়ে গেল খেয়ে উঠতে। এখন ঘড়িতে প্রায় 5টা মতো বাজে। আমরা 4 জনে মিলে আবারও বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব স্যামস ক্লাবে। এখানে স্যামস ক্লাব বলে একটা স্টোর আছে যেখানে ঘরের যাবতীয় জিনিস, জামা কাপড় সমস্ত কিছু পাওয়া যায়। এখন বেরিয়ে পড়েছি একটা এয়ার ফ্রায়ার কিনবো বলে। তার সাথে কিছু বড় বাসনেরও দরকার, সেটাও কিনবো বলে আমরা বেরিয়েছি এখন বিকেলবেলায়। সামনেই হ্যালোইন আর ক্রিসমাস ছিল বলে পুরো স্টোরের মধ্যে হ্যালোইন আর ক্রিসমাসের পুরো ডেকোরেশন দিয়ে সাজিয়ে রেখেছিল। আর সামনেই একদিকে ছিল জুয়েলারি সেকশন, একদিকে ছিল খেলনার সেকশন। তবে এগুলো আমাদের এখন কোনোটাই দেখার প্রয়োজন নেই। আমরা সোজা চলে যাব এয়ার ফ্রায়ারের কাউন্টারে। এদিকে দেখুন আমার ছোট মেয়েকে, নিজে এখনো ভালো করে নড়তে পারে না, এত বড় কাঠ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চলুন, পেয়ে গেছি আমাদের এয়ার ফ্রায়ার। এটার দাম প্রায় $50 মতো পড়ল। এখন চলে এসেছি আমরা বাড়িতে। এয়ার ফ্রায়ার আমরা কিনেই ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ওখানে সেরকম ভালো বাসন কিছু আমরা পাইনি। পরে আমরা ওয়ালমার্টেও গেছিলাম, তাই ওখান থেকেই বাসন কিনে নিয়ে এসেছি। আমাদের নতুন এয়ার ফ্রায়ার কত পড়লো? এটার দাম পড়লো অলমোস্ট $50 মতো। ঠিকই আছে, এটা বড়, এর থেকে কম দামেরও পেয়েছিলাম। তবে ওটা স্পেস অনেক ছোট ছিল, যে এখানে যে জায়গাটা রেখে আমরা কিছু ফ্রাই করব সেটার স্পেসটা কম ছিল। এটা ঠিক আছে, সাফিসিয়েন্ট আছে জায়গা। এটা একটা ফ্যামিলির জন্য সাফিসিয়েন্ট। হ্যাঁ, ইন্ডিয়ান কারেন্সিটা মোটামুটি কত পড়লো? 4200, তাই না? হ্যাঁ, $50 4200 মতো দাম পড়ছে। আর ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম এই রুটি তাওয়াটা, এই ছোট ফ্রাইং প্যানটা, কালো রঙের ওই বড় কড়াইটা, আর সাথে ননস্টিকের এই বড় কড়াইটা। কালো কড়াইটা কিন্তু খুব ভালো ডিলে আমরা পেয়েছিলাম। মাত্র $7 পড়েছিল এই এত বড় কড়াইটার দাম। তো চলুন, সারাদিন ধরে ভালোই বাজার হাট হলো আমাদের। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো আবারও একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে।
ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ততক্ষণে বাই আর টাটা।